আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সুমনা সুমা। বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী। বিজিবির বাধার মুখে খুঁটি তুলে নিতে বাধ্য হলো বিএসএফ। প্রধানমন্ত্রীর উপর আমার বিশ্বাস আছে, আশা করি বিচার পাবো, রামিসার বাবা। ধানমন্ডি ৩২ মিছিলের চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার। ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু। আমিরাত থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে MT4 সিল। সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্যের মৃত্যু। পাটোয়ারির সঙ্গে থাকা অস্ত্রধারী ২ জন শিবিরের সন্ত্রাসী, ছাত্রদলের সাধারণ সম্পাদক। সুন্দরবনে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার। ঈদের আগে মশলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন। দেশের ১১ অঞ্চলে কালবৈশাখীর আভাস। ভারতে বিজেপিকে ছাড়িয়ে গেল নতুন দল সিজেপি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর গুলশানের বাসভবন থেকে হেঁটে নিজের রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে বাসায় আসর নামাজের পর তিনি পায়ে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে যান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। গুলশান অ্যাভিনিউর বাসভবন থেকে ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান রাজনৈতিক কার্যালয়ের দূরত্ব প্রায় ১ কিলোমিটার। হেঁটে এই পথ অতিক্রম করতে আনুমানিক ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে দলের কার্যালয়ে এসেছেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সারা দেশের সিটি কর্পোরেশনের প্রশাসক মেয়রের একটি অনুষ্ঠান। ঈদুল আজহা উপলক্ষে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক প্রশাসকদের কাছে দিতেই এই অনুষ্ঠান। লালমনিরহাটের পাটগ্রামের কুচলিবাড়ি ইউনিয়নের কলসির মুখ সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের 0 লাইনে বাঁশের খুঁটি স্থাপন করে। এতে খবর পেয়ে রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির তীব্র আপত্তি ও কঠোর অবস্থানের মুখে খুঁটিটি তুলে নিতে বাধ্য হয় বিএসএফ। বিজিবি জানায় ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২১ মে সকালে উপজেলার কুচলিবাড়ি কলসির মুখ সীমান্ত এলাকায় বিএসএফ এর একটি দল সীমান্ত আইন অমান্য করে 0 লাইনে নিয়ম বহির্ভূতভাবে বাঁশের খুঁটি স্থাপন করার চেষ্টা করে। পরে বিষয়টি স্থানীয় ও বিজিবির টহল দলের নজরে আসলে তাৎক্ষণিকভাবে তীব্র আপত্তি জানানো হয়। বিজিবির পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফ কে অবিলম্বে সেই খুঁটি অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত আইন মেনে চলার তাগিদ দেওয়া হয়। বিজিবির এমন অনড় ও কড়া জবাবের পর পরিস্থিতি সামাল দিতে না পারায় বিএসএফ সদস্যরা তাদের ভুল স্বীকার করতে বাধ্য হন এবং স্থাপন করা খুঁটিগুলো দ্রুত তুলে নিয়ে যান। রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের পরিবারকে সান্ত্বনা দিতে এবং পাশে দাঁড়াতে ছুটে এসেছিলেন খোদ প্রধানমন্ত্রী। সরকার প্রধানের সেই আন্তরিকতা ও আশ্বাসের উপর পূর্ণ আস্থা রাখছেন রামিসার বাবা। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তার সন্তানকে যারা কেড়ে নিয়েছে তাদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি হবে। শুক্রবার ২২ মে দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ইছাপুরা ইউনিয়নের শিয়ালদি গ্রামে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। আবেগপ্রুত কণ্ঠে রামিসার বাবা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাসায় এসে বলেছিলেন তিনি একজন মেয়ের বাবা এবং একজন বড় ভাই হিসেবে এখানে এসেছেন। তার সেই ভালোবাসা, চোখের জল এবং দেওয়া প্রতিশ্রুতির উপর আমার শতভাগ আস্থা আছে। আমি বিশ্বাস করি আমার মেয়ের হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার আমি পাব। রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান, ধানমন্ডি ৩২ ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে এবং শেরেবাংলা নগর এলাকায় আরো ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলা পর্যায়ের যুবলীগের সভাপতি সহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা রয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা ঝটিকা মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে এলাকায় পুলিশ টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যদিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিলের চেষ্টা করছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা
যাচাই বাছাই করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দেখি হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত 24 ঘন্টায় আরো 11 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 9 শিশুর মৃত্যু হয়েছে হামে আর অন্য 2টি হামের উপসর্গ নিয়ে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এতে গতকাল বৃহস্পতিবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে 414টি শিশু আর নিশ্চিত হামে মারা গেছে 85টি। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 499টিতে। সর্বশেষ 24 ঘন্টায় নিশ্চিত হামে রোগী শনাক্তের সংখ্যা 54। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত দেশে 8,329 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল ক্রুড নিয়ে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে এমটি ফসিল নামের একটি ট্যাঙ্কার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি বাংলাদেশে ক্রুডের দ্বিতীয় চালান। শুক্রবার 22 মে ভোরে পানামার পতাকাবাহী এমটি ফসিল নামের ট্যাঙ্কারটি চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছে। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে এই ক্রুড অয়েল নেওয়ার পর তা থেকে পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেস সহ 16 ধরনের তেল জাতীয় পণ্য পাওয়া যাবে। এর আগে গত 6 মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে এমটি নিনেমিয়া নামে আরেকটি অয়েল ট্যাঙ্কার দেশে এসেছিল। সিলেট নগরীতে পুলিশের ধাওয়া খেয়ে পালানো ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র্যাব সদস্য মারা গেছেন। শুক্রবার 22 মে দুপুর 1:30টার দিকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে নগরীর তোপখানা এলাকায় পুলিশের অভিযানের সময় ছুরিকাঘাতের শিকার হন ইমন আচার্য। র্যাব 9-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার KM শহীদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন। র্যাব জানায় সকালে সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি থানার পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরার জন্য ধাওয়া করে। এ সময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে র্যাব সদস্য ইমন আচার্য সেখানে ছিলেন। পুলিশকে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে দেখে তিনি তাকে ধরার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর অবস্থায় তাকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দুপুর 1:30টার দিকে তিনি মারা যান। ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে ছাত্র শিবিরের 2 জন অস্ত্রধারী সন্ত্রাসী ছিল বলে দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। তিনি অভিযোগ করেন এই 2 জন সাধারণ জনতার দিকে গুলি করার চেষ্টা চালিয়েছে। শুক্রবার 22 মে বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত ও মব ও সংঘাত উস্কে দেওয়া ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপি নেতা। তিনি আজও ঝিনাইদহে গিয়েছিলেন মব করার উদ্দেশ্যে, কিন্তু সেখানে সাধারণ জনতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করে। ছাত্রদল সাধারণ সম্পাদক আরো বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে। অস্ত্রধারী এই 2 জন শিবিরের সন্ত্রাসী। তাদের প্রথমজন হলেন ঝিনাইদহের কোটপাড়ার মাস্টারপাড়া এলাকার সিয়াম উদ্দিন তুর্য, আর তার বাবার পিতা জামাতের নেতা সল্টু মাস্টার। দ্বিতীয়জন হলেন কাস্টসাগরা গ্রামের আশিক, তার বাবা মৃত বাদশা, তিনি শিবিরের নেতা। সুন্দরবনে পৃথক 2টি অভিযানে অস্ত্র ও গোলা বারুদ সহ দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা 21 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার 22 মে কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে 2টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে 7ম বারের মতো অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এর আওতায় 2টি পৃথক অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলা বারুদ সহ দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা মোট 21 জেলেকে উদ্ধার করা হয়। পবিত্র ঈদ উল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। ঈদ ঘনিয়ে আসতেই বাজারে মশলা সহ নিত্যপণ্যের দাম যেন আকাশ ছুঁয়েছে। ক্রেতার ব্যাগ ভারী হচ্ছে না, ভারী হচ্ছে শুধু হতাশা আর খরচের হিসাব। আয় বাড়ছে না, কিন্তু প্রতিদিনের বাজারের চাপ যেন আরো বেড়েও চলছে।
উৎসবের আনন্দের আগে এখন সাধারণ মানুষের লড়াই দাম আর ভোগান্তির বিরুদ্ধে। কুরবানির ঈদ মানেই রান্নাঘরে মশলার ছড়াছড়ি, আর সেই সুবাসে ভরে ওঠে উৎসবের আবহ। কিন্তু এবারের চিত্র কিছুটা ভিন্ন। মশলা ছাড়া ঈদের রান্না কল্পনা করা গেলেও বাজারে মশলার দামের আগুনে ক্রেতাদের হিসাব নিকাশ এখন এলোমেলো। কয়েকদিনের ব্যবধানে প্রায় সব ধরনের মশলার দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছেন সাধারণ ক্রেতারা। ঈদের আনন্দের আগে তাই মশলার বাজারেই এখন অস্থিরতার ছায়া। দেশের 11 অঞ্চলের উপর দিয়ে রাত 1টার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার 22 মে বিকেলে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত 1টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারতের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি নামে একটি ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম। তেলাপোকাকে প্রতীক হিসেবে নেওয়া এই উদ্যোগ কয়েকদিনের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং মূলধারার রাজনীতিতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। ঘটনার সূত্রপাত ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে। আদালতের এক শুনানিতে তিনি বেকার তরুণদের একটি অংশকে, যারা সাংবাদিকতা ও আন্দোলনের দিকে ঝুঁকছে, তেলাপোকা ও পরজীবী হিসেবে উল্লেখ করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ছড়িয়ে পড়ে। পরে তিনি ব্যাখ্যা দেন, মন্তব্যটি সাধারণ তরুণদের উদ্দেশ্যে নয়, ভুয়া ডিগ্রিধারীদের প্রসঙ্গে করা হয়েছিল। তবে এরই মধ্যে বিষয়টি অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। সেই প্রেক্ষাপটে শুরু হয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির নামের ব্যঙ্গাত্মক রূপ। সিজেপি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল নয়, এটি মূলত রাজনৈতিক ব্যঙ্গ ও অনলাইন সংস্কৃতি নির্ভর একটি প্ল্যাটফর্ম। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।